সো আজকে আমাদের ক্লাসটা কিসের উপর আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে ক্লাসটা শুরু করব। তোমরা সবাই দেখতে পাচ্তেছো যে আজকে আমাদের প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের উপর প্রথম লেকচার। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের উপর কি অনেকগুলো লেকচার হবে? উত্তর হচ্ছে না। মানে একটাই লেকচার হবে? উত্তর হচ্ছে না, এর উপর বেশ কয়েকটা লেকচার হবে। সেই প্রত্যেকটা লেকচার যদি তোমরা বুঝে থাকো, যারা 27-এর একদম ফার্স্ট ইয়ারে একটু ফাঁকিবাজি করে আসছো, তাদেরও কিন্তু পুরো গ্যাপটা ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাদেরকে আমি আরো একটা কথা বলে রাখি, আমাদের এই যে কোর্সটা তোমরা দেখতেছো, আমাদের 27-এর এইচএসসি 27-এর বায়োলজি লাইভ কোর্স, যেটা প্রিমিয়াম বায়োলজি কোর্স আমরা নাম দিয়েছি, এই কোর্সটা আসলে কাদের জন্য ডিজাইন করা হয়েছে? এই কোর্সটা তাদের জন্যই ডিজাইন করা হয়েছে যারা একদম প্রথম বর্ষের বায়োলজি যে ক্লাসগুলো আছে সেগুলো মন দিয়ে করো নাই, বা তোমার বায়োলজির বেসিকে অনেক ঘাটতি এখনো রয়ে গিয়েছে। তোমরা কিন্তু অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে যাবা, কিন্তু তোমরা অনেকেই এখনো ফার্স্ট ইয়ারে বায়োলজিটাই ঠিক মতো করে আসতে পারো নাই। তাদের জন্যই এই অসময়ে এসে আমরা 27-এর কথা চিন্তা করে একদম পূর্ণাঙ্গ বায়োলজি কোর্স নামিয়েছি, যেখানে তোমরা একদম 24টা অধ্যায়ের উপর লাইভ ক্লাস পাবা, এবং সেটা একদম ডিটেইলড ক্লাস। এমন না যে ফাঁকিবাজি করে করে চলে যাব, একদম 24টা অধ্যায়ের উপর ডিটেইলড লাইভ ক্লাস তোমরা পাবা। এবং আমার বিশ্বাস, তোমরা যদি আমার ক্লাসগুলা কয়েকটা দিন, যেমন আজকে থেকে শুরু করে রবি, মঙ্গল, বৃহস্পতি, আজকে রবিবার, মঙ্গল এবং বৃহস্পতিবারেও ক্লাস হবে রাত 10টায়, যে ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি থাকবে। যদি কেউ এই 3 দিনের ক্লাসের জার্নিটা আমার সাথে করো, তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের বায়োলজিটা আসলে কিভাবে পড়া উচিত, বা বায়োলজিতে কোথায় তোমাদের ঘাটতি রয়েছে। সো আমি তোমাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো, তোমাদের এই কোর্সে যে ভর্তি হইতে হবে এমন না, তোমরা এই কোর্সটা জাস্ট এই যে 3টা দিন, অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার যে ফ্রি ক্লাসগুলো হবে এই গ্রুপে, সেই ক্লাসগুলো তোমরা একদম মনোযোগ দিয়ে করো। তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার বায়োলজিতে আসলে কোথায় গ্যাপ আছে, বা তোমার বায়োলজিটা আসলে কিভাবে পড়লে তোমার বায়োলজিটা একদম দুধ ভাত হয়ে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার? সো আমরা একটু বলে দেই, আমাদের 27-এর প্রিমিয়াম বায়োলজি কোর্সে 24টা অধ্যায়ের উপর লাইভ ক্লাস থাকবে। ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে, তুমি কোনো ক্লাস যদি মিস করে ফেলো তুমি সেটা পরে দেখে নিতে পারবা। ক্লাস হবে আমাদের ফেসবুক লাইভে, প্রাইভেট গ্রুপে, এবং এটা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা অধ্যায় আমরা কভার করবো ইনশাল্লাহ। এবং প্রতিটা অধ্যায় শেষে, অর্থাৎ 24টা অধ্যায় শেষে টোটাল 2400 মার্কের, অর্থাৎ 100 মার্ক করে আমরা পরীক্ষা নিব ইনশাল্লাহ। চলো আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করে দেই। আমি জাস্ট প্রথমে একটু কমেন্ট পড়ে নিই, পরে কমেন্ট কোশ্চেনের কমেন্টগুলো শুধু নিব। তাসজিদ আল স্বাধীন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? সামিউল ইসলাম, সানগ্লাসটা ভালো লেগে গেছে ভাইয়া, সমস্যা নাই, তুমি আমার কাছ থেকে সানগ্লাসটা নিয়ে নিও, যদি কখনো দেখা হয় তাহলে তোমাকে সানগ্লাসটা আমি গিফট করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করে ফেলি। তো আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। আমি একটু পেজ অ্যাড করে নিয়ে আমি লিখে দিচ্ছি। আমরা যে অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব, সেই অধ্যায়টার নাম কি? সেই অধ্যায়টার নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো কেন এমন নাম হয়েছে আমি তোমাদেরকে একটু অল্প শর্টে বুঝিয়ে বলার চেষ্টা করি। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের এরূপ নামকরণের কাহিনী একটু জাস্ট বুঝাই বলার চেষ্টা করি। তোমরা সবাই জানো যে আমাদের এই পৃথিবীতে কিন্তু এখনো পর্যন্ত প্রাণীদের প্রায় 13 লক্ষ প্রজাতি পাওয়া গিয়েছে, নামকরণ করা সম্ভব হয়েছে, এবং উদ্ভিদের প্রায় 4 লক্ষ বা তার অধিক নামকরণ করা সম্ভব হয়েছে। যদি পৃথিবীর সমস্ত উদ্ভিদ প্রাণী প্রজাতিকে নামকরণ করা সম্ভব হতো, তাহলে দেখা যাইতো যে এই সংখ্যা 1 কোটিরও বেশিতে যে দাঁড়াইতো, 1 কোটিরও বেশি প্রজাতি এই পৃথিবীতে পাওয়া যেত। তো এই যে পৃথিবীতে এত 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 বৈচিত্র্যের প্রাণী বা উদ্ভিদ রয়েছে, এই জিনিসটাই কিন্তু আমরা বলতেছি আলটিমেটলি তোমার প্রাণীর বিভিন্নতা। এই প্রাণীর বিভিন্নতার কারণেই কিন্তু আলটিমেটলি সৃষ্টি হয় প্রাণী বৈচিত্র্যের। তাহলে বলো, এই প্রাণীর বিভিন্নতার কারণেই কি সৃষ্টি হয়? প্রাণী বৈচিত্র্যের সৃষ্টি হয়। এই জন্য দেখবা বইয়ে লেখা আছে যে প্রাণী বৈচিত্র্য, যেটা এই প্রাণী বৈচিত্র্যকে কিন্তু প্রাণীর বিভিন্নতা বলা রয়েছে। এক্স্যাক্টলি, কারণ প্রাণীর বিভিন্নতা কেন সৃষ্টি হয়? প্রাণীর বিভিন্নতার কারণেই কিন্তু তোমার প্রাণী বৈচিত্র্যের সৃষ্টি হয়, তাই না? তাহলে ইন আ সেন্স আমরা প্রাণীর বিভিন্নতা এবং প্রাণী বৈচিত্র্যকে একই বলতে পারি। সো যাহাই প্রাণী বৈচিত্র্য তাহাই প্রাণীর বিভিন্নতা। এবং চিন্তা করে দেখো, এই যে এত এত বৈচিত্র্যের প্রাণী রয়েছে, এত এত বিভিন্নতার প্রজাতি রয়েছে, এদেরকে মনে রাখার জন্য আমাদের কি করার প্রয়োজন পড়ে? আমাদের আসলে শ্রেণীবিন্যাস করার প্রয়োজন পড়ে। এই জন্য কিন্তু এই অধ্যায়টার মূল নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তাহলে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি বৈচিত্র্যের প্রাণী রয়েছে, ওদেরকে মনে রাখার জন্য, ওদেরকে সহজভাবে জানার জন্য আমাদের কিন্তু শ্রেণীবিন্যাস করার প্রয়োজন হয়। এই জন্য আমরা এই অধ্যায়টার টোটাল নামটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো চলো, তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই প্রাণী যে বৈচিত্র্য, এই প্রাণী বৈচিত্র্য আসলে কত প্রকার? উত্তর হচ্ছে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। এবং এইটা
এমসিকিউতে কিন্তু আসবে, এটা সিকিউতে কিন্তু আসবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, এবং আরেকটা এমসিকিউ আসতে পারে যে প্রাণী বৈচিত্র্য আসলে কত প্রকার, প্রাণী বৈচিত্র্য কত প্রকার, বা নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়। চলো আমরা যদি বইয়ে চলে যাই, তোমরা বইয়ে গেলে দেখতে পারবা যে প্রাণী বৈচিত্র্যকে কিন্তু আলটিমেটলি 3 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তু সংস্থানগত যে বৈচিত্র্য, এই 3টা। এটা পরের পেজে আমরা যে দেখবো যে আমরা এই যে বৈচিত্র্যটাকে অর্থাৎ প্রাণী বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করতে পারি: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো বলতে পারবে এটা মনে রাখার একটা সিস্টেম শিখাই দেন যে কি দিয়ে আমি মনে রাখতে পারি। তো মনে রাখবে, এই পৃথিবীতে আমরা যেমন মানুষ রয়েছি, আমাদের মানুষের প্রজাতি কিন্তু বাস্তব। আমরা মানুষ যেমন বাস্তব, ঠিক তেমনি সকল ধর্মে জিন, তোমরা জিনের কথা শুনছো না, এই জিনও কিন্তু বাস্তব, জিনেরও কিন্তু এক্সিস্টেন্স আছে। তো ওইখান দিয়ে তোমরা মনে রাখবা জিনের প্রজাতি বাস্তব। ওইখান দিয়ে তোমরা কি মনে রাখবা? জিনের প্রজাতি বাস্তব। কিসের প্রজাতি বাস্তব? জিনের প্রজাতি বাস্তব। হ্যাঁ, তাহলে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ মনে রাখার টেকনিক জিনের প্রজাতি বাস্তব। এখন কিন্তু তোমরা যে কেউ বলতে পারবা এই জিনের দিয়ে হচ্ছে জিনগত বৈচিত্র্য। তাহলে জিনের দিয়ে কি গত বৈচিত্র্য? জিনের দিয়ে হচ্ছে জিনগত বৈচিত্র্য। তাহলে প্রজাতি দিয়ে কি? প্রজাতির দিয়ে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে প্রজাতির দিয়ে কি গত বৈচিত্র্য? প্রজাতিগত বৈচিত্র্য। এবং দেখো এই যে বাস্তবের যে বাস্তু, প্রথমে এটা দিয়ে মনে রাখবা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কি তান্ত্রিক বৈচিত্র্য? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে প্রথমেই দেখো আমরা পুরা যে অধ্যায়টা আজকে শুরু করলাম, সে অধ্যায়টা হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতার কারণে সৃষ্টি হয় প্রাণী বৈচিত্র্যের। এত এত বিভিন্নতার প্রাণী রয়েছে বলে প্রাণী বৈচিত্র্য আমরা একটা টার্ম পাইলাম, এবং ওই প্রাণী বৈচিত্র্য টার্মটাকে মনে রাখার জন্য, সহজভাবে জানার জন্য, সকল প্রাণীর বৈচিত্র্যকে ইজিলি জানার জন্য আমরা শ্রেণীবিন্যাস করি বা ট্যাক্সোনমি বিদ্যা, যেটা তোমরা পড়ছো শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি বিদ্যা বলে ফেলছি। তো ওই প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। এই 3 প্রকার মনে রাখার টেকনিক হচ্ছে জিনের প্রজাতি বাস্তব। তাহলে জিনের প্রজাতি বাস্তব, জিনের দিয়ে জিনগত বৈচিত্র্য, প্রজাতির দিয়ে প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তব দিয়ে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, তাহলে আমি যদি একটা প্রশ্ন করি যে নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, আমি প্রশ্নটা করে দিই তোমাদেরকে। দেখো, ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো যে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয় কোনটা, প্রকারভেদ নয় কোনটা। হ্যাঁ, ধরো এ বি সি ডি। এ নাম্বার দিলাম হচ্ছে জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য। ধরো বি নাম্বার দিলাম হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য। ধরো সি নাম্বার দিলাম হচ্ছে শ্রেণীগত বৈচিত্র্য, শ্রেণীগত বৈচিত্র্য। এবং ডি নাম্বার দিলাম হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো যারা ক্লাস করতেছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, পুরানারা লেখা লাগবে না, এ বি সি বা ডি কোনটা অ্যান্সার হবে। তাসজিদ আল স্বাধীন বলছে হচ্ছে অ্যান্সার সি, শ্রেণীগত বৈচিত্র্য। এক্স্যাক্টলি কেন শ্রেণীগত বৈচিত্র্য অ্যান্সার হবে? কারণ আমরা পড়ছি হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ মনে রাখার টেকনিক জিনের প্রজাতি বাস্তব, না? জিনের দিয়ে দেখো জিনগত বৈচিত্র্য এখানে আছে, প্রজাতির দিয়ে দেখো প্রজাতিগত বৈচিত্র্য আছে, বাস্তব দিয়ে দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কিন্তু এখানে রয়েছে। তো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেই যে কোনটা আসলে কি নাম হয়েছে, কেন নাম হয়েছে। তোমাদের বইয়ে কিন্তু অনেক অনেক লেখা আছে, তোমাদের সবকিছু আসলে পড়ার দরকার নেই, রিডিং পড়বা। দেখো, আমরা আসলে বায়োলজিটা পড়তে জানি না। আমরা বায়োলজির মধ্যে প্রচুর অপ্রয়োজনীয় জিনিস আছে, অপ্রয়োজনীয় লাইন্স আছে। ওই লাইনগুলা মনে রাখতে যে বায়োলজির মধ্যে যেটা রস রয়েছে, ওই রসটা আমরা ভুলে যাই। তো তুমি কেন রসকসহীন কোনো কিছু পড়বা যা পরীক্ষায় কখনো আসে না? সো এতটুকু মনে রাখবা, আমাদেরকে জানতে হবে কোনটা পড়তে হবে এবং জানতে হবে কোনটা বাদ দিতে হবে। সো এই যে ধরো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, এই ব্যাখ্যাগুলো তুমি মুখস্থ করতে যাবা না, একবার রিডিং পড়লেই তুমি বুঝতে পারবা। আর আমি তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছি যে জিনগত বৈচিত্র্য কি আসলে। তোমরা সবাই কিন্তু জানো যে জিন, জিন কি জিনিস। আমরা সবাই কিন্তু জানি যে আমাদের জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। একটা কোষের কেন্দ্র কোনটা? একটা কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের মধ্যে প্রধান যে জিনিসটা তার নাম হচ্ছে ক্রোমোজোম। তোমরা এগুলো সবাই জানো। আবার ক্রোমোজোমের খণ্ডিতাংশের নাম সবাই জানো ডিএনএ, এবং ডিএনএ এর খণ্ডিতাংশের নাম হচ্ছে জিন। তাহলে জিন দেখো বংশগতির একদম ক্ষুদ্রতম একক না? এই জিন বংশগতির একদম ক্ষুদ্রতম একক না? এই যে জিনিসটাই কিন্তু এক বংশ থেকে আর এক বংশে, অর্থাৎ তোমার দাদার থেকে তোমার বাবার মধ্যে আসে, তোমার থেকে তোমার বাবার থেকে তোমার মধ্যে আসে, তোমার থেকে তোমার বাচ্চা কাচ্চার মধ্যে যাবে। তো এই যে বংশানুক্রমে বা
হেরিডিটি যেটাকে আমরা বলি, এটার মাধ্যমে যে ছড়ায় যেটা, এটা কিন্তু জিনটার আদান প্রদান হয়। তো আমার জিন আর তোমার জিন কি এক না, আমার জিন আর আমার এক বন্ধুর জিন কি এক না, যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, আমাদের আচার আচরণ সবকিছুর মধ্যে ডিফারেন্স রয়েছে। এটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি? এই পৃথিবীতে কিন্তু হাজার হাজার কোটি কোটি প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। অবশ্যই প্রত্যেকটা উদ্ভিদ প্রাণীর মধ্যে একটা ভালোই ডিফারেন্স রয়েছে, কারণ কি একটা প্রজাতি আরেকটা প্রজাতি এটা ডিফারেন্ট না। তো ওই প্রজাতির কারণে, ভিন্ন ভিন্ন প্রজাতির কারণে যে বৈচিত্র্যটা হবে, এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আর দেখো এই যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেটা, এই বাস্তু মানে কিন্তু হচ্ছে তোমার ইকো। তো আমরা জানি যে বাস্তুতন্ত্র নিয়ে জীববিজ্ঞান দেশে আলোচনা করা, সেটা ইকোলজি। ইকো মানে হচ্ছে পরিবেশ। ইকো মানে কি বলো? ইকো মানে হচ্ছে পরিবেশ। পরিবেশের তারতম্যের কারণেও কিন্তু আমাদের মধ্যে অনেক চেঞ্জ আসে। যে অ্যান্টার্কটিকা মহাদেশে থাকে, যে সাইবেরিয়ায় থাকে, যে সুইজারল্যান্ডে থাকে, তার মধ্যে আর আমাদের মধ্যে কিন্তু অনেক কিছু ডিফারেন্স আছে। আবহাওয়ার ডিফারেন্স আছে, চেহারার ডিফারেন্স আছে, সবকিছু ডিফারেন্স আছে না? এই যে বিভিন্ন পরিবেশে বেড়ে ওঠার কারণে আমাদের মধ্যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে যে ডিফারেন্স গুলো দেখা যায়, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো বইয়ে অনেক কিছু আছে, সবগুলো তোমরা মুখস্থ করতে যাবা না, তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা যে প্রাণী বৈচিত্র্য 3 প্রকার: জিনের প্রজাতি বাস্তব, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সবাই আসলে যে স্টাইলে পড়ে, আমরা একটু ডিফারেন্ট স্টাইলে পড়বো। আমি একটা অধ্যায় শেষ করার পরে তুমি বুঝতে পারবা যে পুরো অধ্যায় সবকিছু তুমি আল্লাহর রহমতে পারো, কিন্তু আমি তোমাকে যখন যে টপিকটা পড়াবো তুমি সেই টপিকটাই পড়বা। যেমন ধরো কথা আমরা যদি এখন দেখি, বইয়ের মধ্যে কিন্তু আরো অনেক কিছু এখন তুমি পাবা। সিলম পাবা, ভ্রূণস্তর পাবা, পৌষ্টিক নালী পাবা, এইটা পাবা, সেইটা পাবা। এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিব। এগুলো কিন্তু আমি পড়াবো না তোমাদেরকে তা না, এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে কিন্তু পড়িয়ে দিব। বাট আমি যখন পড়াবো তখনই ওইটা পড়বা। আমি যখন যেটা করবো পড়াবো, তোমার কাজ হচ্ছে ওইখানে চলে যেয়ে ওইটা পড়া। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো আরেকটা কথা। এই যে প্রাণী বৈচিত্র্য, সেটা উদ্ভিদের বৈচিত্র্য হতে পারে, প্রাণীরও বৈচিত্র্য হতে পারে, ওভারঅল মিলে আমরা বলতে পারি জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য মানে কি? জীবের মানে যেখানে উদ্ভিদও আছে, যেখানে উদ্ভিদও রয়েছে, যেখানে প্রাণীও রয়েছে। সো উদ্ভিদ প্রাণী দুইজনেরই জীবন আছে, এই জন্য ওদেরকে আমরা জীব বলতে পারি। সো আমরা সবাই জানি যে জীব, জীব মানে হচ্ছে যার জীবন আছে, তাকে আমরা বলি হচ্ছে বায়ো। আর বৈচিত্র্যটাকে আমরা বলি হচ্ছে ডাইভার্সিটি। ডাইভার্সিটি, হ্যাঁ। তাহলে জীব বৈচিত্র্যকে আমরা কি বলতে পারি ইংলিশে? জীব বৈচিত্র্যকে আমরা ইংলিশে বলতে পারি হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি। তোমরা এই বায়োডাইভার্সিটির যে জনক বা ফাদার অফ বায়োডাইভার্সিটি, তার নামটা একটু মনে রাখবা। দেখো তার নাম হচ্ছে এডওয়ার্ড অসবর্ন উইলসন। নামটা কি? এডওয়ার্ড অসবর্ন উইলসন। এডওয়ার্ড অসবর্ন উইলসন বা এডওয়ার্ড অসবর্ন উইলসন। এ হচ্ছে তোমার কিসের জনক? দ্য ফাদার অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্যের জনক। অর্থাৎ কিসের জনক? অর্থাৎ জীব বৈচিত্র্যের জনক। হ্যাঁ, এটা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর তো আমরা সবাই এটা কিন্তু পড়ে ফেলছি যে প্রাণী বৈচিত্র্য কত প্রকার। আমি একটু যাই স্লাইডে আবার। দেখো প্রাণী বৈচিত্র্য কত প্রকার? প্রাণী বৈচিত্র্য 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তাই না? যদি আমি বলি জিনগত পার্থক্যকে কি বলে? জিনগত পার্থক্যকে আমরা কি বলবো? জিনগত বৈচিত্র্য। যদি আমি বলতাম প্রজাতিগত পার্থক্যকে কি বলবো? প্রজাতিগত বৈচিত্র্য। যদি আমি বলতাম তোমার বাস্তুতান্ত্রিক পার্থক্য কি বলবো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সো এই যে এইগুলো সব রিডিং পড়বা, হ্যাঁ, এগুলো সব রিডিং পড়বা, আমি তোমাদেরকে পরে ডিটেলসে পড়াবো ইনশাল্লাহ। তো এখন আমরা যে জিনিসটা পড়বো, তোমরা হেডলাইন দেখে বুঝতে পারতেছো লেখা কি। দেখো, একের ভিতর 81। একের ভিতর 81। আমি একটু দেখে আসি যেগুলো সব দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সবগুলাই দেখা যাচ্ছে। সো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে একের ভিতর 81। মানে হচ্ছে ধরো এই অধ্যায়ে কি আছে আসলে? এই অধ্যায়ে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মেন্থিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একেনভায়রনমেন্টাল কর্ডাটা আছে না? এবং এই প্রত্যেকটার অনেক 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 বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে যেয়ে তোমরা বিরক্ত হয়ে যাও। এত এত বৈশিষ্ট্য তোমাদের মনে থাকে না। সো আমরা অবশ্যই প্রত্যেকটা পর্ব ধরে ধরে প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখবো। বাট এই যে 81, মানে একের ভিতর 81, এই 81টা বৈশিষ্ট্য, এই 81টা ক্যারেক্টারিস্টিক্স আমি তোমাদেরকে এই অধ্যায় শুরু করার আগেই বোনাস দিতে চাই। তাহলে আমি আবারও বলতেছি, তবে এই অধ্যায়ে তোমাদের সব থেকে ভয়ের কারণ হচ্ছে বৈশিষ্ট্য। এত এত বৈশিষ্ট্য মনে রাখা সম্ভব না। বাট আমি তোমাদেরকে এই চার্টের মাধ্যমে এই অধ্যায় শুরু করার আগেই, এই চার্টের মাধ্যমে এই অধ্যায় শুরু করার আগেই 81টা বৈশিষ্ট্য তোমাদেরকে আমি বোনাস হিসেবে দিতে চাই। তো চলো দেরি না করে আমরা টোটাল এই 81টা বৈশিষ্ট্যকে কিভাবে সহজে মনে রাখতে পারি সেই জিনিসগুলো আসলে দেখি। কোনো মুখস্থ করার কিচ্ছু নাই, ইজিলি তোমরা মনে রাখতে পারবা, সেইভাবে আমরা কিন্তু দেখার চেষ্টা করি। আচ্ছা, তার আগে একটু বলে আসি, আমি এটা একটুখানি কেটে দেই। এর একটা কারণ আছে কেন কেটে দেই, তোমাদের লাস্টে আমি ব্যাখ্যা করতেছি। চলো আমরা একটু দেখে আসি। ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম প্রাণী জগতের
মোট পর্ব কতটি? প্রাণী জগতের মোট পর্ব কতটি? এই প্রশ্ন করলে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দাও যে ভাই প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 9টি। এবং তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আমাদের এই উত্তরটা কি হইছে? আমাদের এই উত্তরটা কি হইছে? উত্তর হচ্ছে হইছে, উত্তর হচ্ছে হইছে, কিন্তু কি হইছে? ভুল হইছে। ঠিক আছে, সো প্রাণী জগতের মোট পর্ব যারা যারা 9টা বলো তাদের উত্তর অবশ্যই হইছে, বাট ভুল হইছে। কেন ভুল হইছে? কারণ প্রাণী জগতের মোট পর্ব কিন্তু 9টি নয়। প্রাণী জগতের মোট পর্ব কিন্তু 9টি নয়। প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 33টি। বলো, যারা যারা ক্লাস করতেছো কমেন্টে অ্যান্সার দাও। প্রাণী জগতের মোট পর্ব কতটি? প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 33টি। বলো, প্রাণী জগতের মোট পর্ব কতটি? প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 33টি। ক্লিয়ার? প্রাণী জগতের মোট পর্ব হচ্ছে 33টি। হ্যাঁ, এই 33টার মধ্যে আমি যদি বলি প্রধান পর্ব কতটি, 33টার মধ্যে প্রধান পর্ব কতটি বা মেজর ফাইলাম কতটি, এই মেজর ফাইলাম বা প্রধান পর্ব এটা হচ্ছে 9টি। তাহলে এই প্রশ্ন কিন্তু কখনো ভুল করা যাবে না। যদি বলে প্রাণী জগতের মোট পর্ব কতটি, মোট সব মিলায় কতটি? 33টি। এই 33টার মধ্যে প্রধান পর্ব কয়টি? অ্যান্সার হচ্ছে 9টি। সেই 9টির নাম তোমরা সবাই জানো, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিনথিস, নেমাটোডা, মলাস্ক, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। সো এই 9টা পর্ব তোমরা কিন্তু সবাই জানো, বাট তোমরা কিন্তু আলটিমেটলি প্রাণী জগতের মোট পর্ব কখনো 9টা দিবা না। প্রাণী জগতের মোট পর্ব 33টা, ওর মধ্যে প্রধান পর্ব হচ্ছে 9টা। এমনকি একটা বিজ্ঞানীর নাম একটু মনে রাখবা, যে 33টা পর্বকে যে বিজ্ঞানী আসলে ভাগ করছে সেই বিজ্ঞানীর নাম হচ্ছে হিকম্যান। এই নামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আছে। হিকম্যান। কি ম্যান? হিকম্যান। বায়োলজিতে তোমরা অনেক ম্যান পড়ছো, ব্ল্যাক ম্যান পড়ছো না? সালোক সংশ্লেষণের প্রক্রিয়াকে 2টা ভাগে ভাগ করছে কে? ব্ল্যাক ম্যান। আর এই 33টা পর্বকে ভাগ করেছে যে ম্যান, তার নাম হচ্ছে হিকম্যান। ওকে, তাহলে আমি যদি প্রশ্ন করি প্রাণী জগতে মোট পর্ব কতটা? 33টা। 33টা পর্বকে ভাগ করছে কোন বিজ্ঞানী? হিকম্যান। এবং এই 33টা পর্বের মধ্যে প্রধান পর্ব কয়টা? অ্যান্সার হচ্ছে 9টা। হ্যাঁ, 33টা পর্বের মধ্যে প্রধান পর্ব কয়টা? অ্যান্সার হচ্ছে 9টা। তো আমাদের প্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে এই প্রধান যে 9টা পর্ব, এই 9টা পর্বের নাম মনে রাখা শেখা। কারণ তুমি যদি এই যে চারটা তোমরা দেখলা, 1-এর ভিতর 81, এই 81টা বৈশিষ্ট্য মনে রাখতে চাও, তোমাকে শুধু একটা জিনিস জানতে হবে প্রথমে, যেটা জানা ফরজ, সেটা হচ্ছে 9টা পর্বের নাম পরপর মনে রাখা। যে 9টা পর্বের নাম পরপর মনে রাখতে পারবে, তার কাছে এই 81টা বৈশিষ্ট্য হবে দুধ ভাত। আমি আবারও বলতেছি, যে 9টা পর্বের নাম পরপর মনে রাখতে পারবে, তার কাছে এই 81টা পর্ব মনে রাখা হবে দুধ ভাত। তো চলো, কিভাবে আমরা 9টা পর্বের নাম পরপর মনে রাখবো সেই জিনিসটা একটু শিখে আসি। কিভাবে মনে রাখবো 9টা পর্বের নাম? ধরো তোমরা পড়ালেখা না করে স্কুলে গেছো, টিচার তোমাকে প্রথম প্রশ্ন কি করবে? পড়নি। দ্বিতীয় প্রশ্ন, তুমি জানো যে পড়ো নাই বাট স্কুলে গেছো, স্যার তোমাকে কিন্তু মারবে বা কানমলা দিবে। স্যার দ্বিতীয় প্রশ্ন করছে পড়ো নাই, পরের প্রশ্ন কি? পালাও নাই। যখন তুমি পড়নি, পালাওনি, এখন তোমাকে স্যার পানিশমেন্ট দিবে না? তাহলে কি দিবে? মলা। এই মলা এনে আর একাই কর, মানে কি? তুই মলা নিয়ে আয় প্রধান শিক্ষকের কাছ থেকে, তারপরে পড়াটা একা একাই কর। তাহলে পুরো গল্পটা একবার আমার সাথে বলো তো। পড়নি, পালাওনি, মলা এনে আর একাই কর। কয়েকবার আমার সাথে বলো। পড়নি, পালাওনি, মলা এনে আর একাই কর। পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে যে 9 নাম্বার পর্ব কোনটা, পরীক্ষা এটাও আসতে পারে 5 নাম্বার পর্ব কোনটা। সো কোনটা কত নাম্বার পর্ব, এটা মনে রাখার জন্য এই টেকনিকটা তুমি ফলো করতে পারো। পড়নি, পালাওনি, মলা এনে আর একাই কর। হ্যাঁ, সো কোনটাই কি? এই পড় দিয়ে সবাই জানো পরিফেরা। তাহলে বলো, পড়তে কি ফেরা? পড়তে হচ্ছে পরিফেরা। নিতে কি? নিতে হচ্ছে নিডারিয়া। নিতে দেখো নিডারিয়া। পালাও দিয়ে কি? পালাওতে হচ্ছে প্লাটিহেল মিনথিস। সো প্লাটিহেল মিনথেস। পরের নতে কি? পরের নতে সবাই জানো নেমাটোডা। এই পরের নতে কি টোডা? নেমাটোডা। মলা দিয়ে কি বলো? মলা দিয়ে হচ্ছে মলাস্কা। মলা দিয়ে মলাস্কা। এনে দিয়ে কি লিডা? এনে দিয়ে হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা। হ্যাঁ, তুমি এইভাবেও লিখতে পারো যে অ্যানিলিডা। কি লিডা? যোগ কিছু যেটার মধ্যে আছে আর কি। আর দিয়ে কি লিখবা? আর দিয়ে লিখবা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। একাই দিয়ে কি লিখবা? একাইনোডার্মাটা। একাইনো
ডারমাটা। কি ডারমাটা? একাইনোডার্মাটা। আর কর দিয়ে কি? কর দিয়ে হচ্ছে কর্ডাটা। তাহলে দেখো তুমি কত সহজে মনে রাখতে পারতেছো যে প্রাণী জগতের প্রধান 9টা পর্ব মনে রাখার টেকনিক হচ্ছে পরনি, পালাউনি, মলায়নে আর একাই কর। পরনি, পালাউনি, মলায়নে আর একাই কর। কি বললাম? পরনি, পালাউনি, মলায়নে আর একাই কর। এর মানে হচ্ছে পরতে পরিফেরা, নিতে নিডারিয়া, পালাউতে প্লাটিহেলমিনথিস, নিতে নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা আর কর্ডাটা। তুমি আমাকে একটা কথা বলতে পারো যে ভাইয়া 2 নাম্বারেও আছে নি, 4 নাম্বারে আছেও নি, একটা আছে নিডারিয়া, একটা আছে নেমাটোডা। আমি যদি কথার কথা 2 নাম্বারের নিটাকে 4 নাম্বারে বলে দিই, আমি যদি বলি ভাই নেমাটোডা হচ্ছে 2 নাম্বার, নিডারিয়া হচ্ছে 4 নাম্বার, বলবা না। কেন বলবা না? এখন নিডারিয়া লিখতে গেলে বানানের শুরুতে দেখো কি আসে। নিডারিয়া লিখতে গেলে বানানের শুরুতে আসে সি, আর নেমাটোডা লিখতে গেলে বানানের শুরুতে আসে হচ্ছে এন। এটা তোমরা সবাই কিন্তু জানো, যারা 27 ব্যাচ আসছো সবাই এটা জানোই অবশ্যই। নিডারিয়া লিখতে গেলে বানানের শুরুতে আসে সি, আর নেমাটোডা লিখতে গেলে বানানের শুরুতে আসে হচ্ছে এন, তাই না? তুমি বলো তো ইংরেজি বর্ণমালায় কি সি আগে না এন আগে? এই ইংরেজি বর্ণমালায় সি আগে না, এন পরে না? তাহলে 2 নাম্বারে যে নি সেটা কিন্তু সি দিয়ে হবে, যেটা সি আগে। তাহলে 2 নাম্বার নিটা কি? নিডারিয়া। আর 4 নাম্বার নিটা কি? 4 যেহেতু পরে, এন যেহেতু পরে, 4 নাম্বার নি হচ্ছে নেমাটোডা না? প্রাণী জগতে মোট 33টা পর্ব আছে। যে 33টা পর্বের মধ্যে প্রধান পর্ব হচ্ছে 9টা। সেই প্রধান পর্ব 9টা মনে রাখার টেকনিক হচ্ছে পরনি, পালাউনি, মলায়নে আর একাই কর। সো পরনি, পালাউনি, মলায়নে আর একাই কর। সো পরতে পরিফেরা, নিতে নিডারিয়া, পালাউতে প্লাটিহেলমিনথিস, পরের নিতে নেমাটোডা, মলাতে মলাস্কা, এনেতে অ্যানিলিডা, আরতে আর্থ্রোপোডা, একাইতে একাইনোডার্মাটা আর করতে কর্ডাটা। পরনি, পালাউনি, মলায়নে আর একাই কর। সো এইটা যদি তুমি মনে রাখতে পারো, ধরো আমি বললাম 5 নাম্বার পর্বের নাম কি? তুমি বললাম মলাস্কা। আমি যদি বললাম 1 নাম্বার পর্বের নাম কি? তুমি বললাম পরিফেরা। আমি বললাম 9 নাম্বার পর্বের নাম কি? তুমি বলতে পারলা কর্ডাটা। কিভাবে বলবা? 9 নাম্বার পরনি, পালাউনি, মলা এনে আর একাই কর, করতে কর্ডাটা। সো এইটা যদি বলতে পারো তাহলে তোমার জন্য বোনাস দিব আমি কতগুলো বলছি? তোমার জন্য বোনাস দিব আমি টোটাল 81টা বৈশিষ্ট্য। 81টা বৈশিষ্ট্য। তাহলে প্রথমে দেখো মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে পরনি, পালাউনি, মলা এনে আর একাই কর। পর দিয়ে কি ফেরা? পরিফেরা। নি দিয়ে কি? নিডারিয়া। পালাউ দিয়ে কি? প্লাটিহেলমিনথিস। পরের নতে নেমাটোডা। মলা দিয়ে মলাস্কা। এনে দিয়ে অ্যানিলিডা। আর দিয়ে আর্থ্রোপোডা। একাই দিয়ে একাইনোডার্মাটা আর কর দিয়ে হচ্ছে কর্ডাটা। তো এখন চলো আমরা আস্তে আস্তে করে পরের জিনিসগুলো পড়া শুরু করবো, ঠিক আছে? তো এখন আমরা প্রথমে যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে স্তর। তাহলে বলো প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা কি? প্রথমে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে স্তর। হ্যাঁ, স্তর। ধরো এটা হচ্ছে পর্ব, পর্বের পরে আমরা পড়বো হচ্ছে স্তর। স্তর কি জিনিস এটা আমরা ডিটেলসে পড়বো, বাট তোমাদেরকে এতটুকু বলে রাখি, ওকে? তাসজিদ বলছে ক্লিয়ার, তামিম বলছে ক্লিয়ার। আমি তোমাদেরকে এতটুকু বলে রাখি যে আমরা সবাই জানি যে আমাদের জীবদেহের বা উদ্ভিদের দেহের জীবদেহের ক্ষেত্রে আমাদের 3টা ভ্রূণীয় স্তর আছে। 3টা ভ্রূণীয় স্তর আছে। একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে মেসোডার্মিস এবং একটা হচ্ছে এন্ডোডার্মিস। আমরা লিখে দিই, হ্যাঁ, কি কি আছে। একটা আছে হচ্ছে, ধরো আমি এখানে যদি লিখি, পেজ অ্যাড করি, ধরো আমরা যে স্তর পড়তেছি টোটাল 3টা স্তর হতে পারে। 1 নাম্বার হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস। 2 নাম্বার হচ্ছে মেসোডার্মিস, মেসোডার্মিস। এবং 3 নাম্বার হচ্ছে এন্ডোডার্মিস। 3 নাম্বার কি ডার্মিস? 3 নাম্বার হচ্ছে এন্ডোডার্মিস। কোনটার মানে কি একটু বলে দিই তোমাদেরকে। মনে রাখবা এপি মানে হচ্ছে বাইরে, বাইরে। ডার্মিস কথাটা আসছে ডার্ম থেকে, এই ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে এপিডার্মিসটা হচ্ছে বাইরের ত্বক। তোমরা সবাই জানো জীববিজ্ঞানে যে শাখায় ত্বক নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ডার্মাটোলজি, কারণ ডার্ম মানে ত্বক। ত্বক বিশেষজ্ঞ যে বলতো সে কি কার্ডিওলজিস্ট না ডার্মাটোলজিস্ট? অ্যান্সার হবে কিন্তু ডার্মাটোলজিস্ট, কারণ ডার্ম মানে কি? ত্বক। সো এপি মানে যেহেতু বাইরে, তাহলে ডার্ম মানে ত্বক, তাহলে এপিডার্মিস হচ্ছে বাইরের যে ত্বকটা। দেখো মেসো কথাটা ম দিয়ে শুরু হয়েছে না? তাহলে মতে মনে রাখবা মাঝে। ডার্মিস মানে ত্বক, তাহলে মেসোডার্মিসটা হচ্ছে মাঝের ত্বক। এন্ডো মানে মনে রাখবা হচ্ছে ভিতরে। তোমরা কিন্তু পড়ছো হৃৎপিণ্ডের যে ভিতরের স্তরকে কি বলে? এন্ডোকার্ডিয়াম না? এন্ডোকার্ডিয়াম না? এন্ডো মানে ভিতরে, এন্ডো মানেই ভিতরে। ডার্মিস মানে কি? ত্বক।
তাহলে এন্ডোডার্মিসটা হচ্ছে ভিতরের ত্বক। এখন তোমরা এতটুকু মনে রাখবা, যদি কোনো প্রাণীর শুধুমাত্র এপিডার্মিস থাকে তাহলে সে হয় একস্তরী। দেখো তিনটা স্তরের মধ্যে একটা স্তর আছে শুধু এপিডার্মিস, তাহলে সে একস্তরী। যদি কোনো প্রাণীর এই এপিডার্মিসের সাথে এন্ডোডার্মিস দুইটা স্তর থাকে, মানে এপিডার্মিস আছে এন্ডোডার্মিস আছে, তাহলে সে কয় স্তরী? সে দ্বিস্তরী। আর যদি কোনো প্রাণীর এই তিনটা স্তরই থাকে তাহলে সে হচ্ছে ত্রিস্তরী। তাহলে তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা যে যদি কারো এপিডার্মিস থাকে সে একস্তরী, যদি কারো এপিডার্মিস আর এন্ডোডার্মিস দুইটাই থাকে সে দ্বিস্তরী, যদি কারো এপিডার্মিস মেসোডার্মিস এন্ডোডার্মিস তিনটাই থাকে সে ত্রিস্তরী। তো এই তিনটা স্তর হয়, একস্তরী দ্বিস্তরী ত্রিস্তরী। তাহলে মোট কয়টা স্তর হয়? মোট তিনটা স্তর হয়, একস্তরী দ্বিস্তরী ত্রিস্তরী, একস্তরী দ্বিস্তরী ত্রিস্তরী। আমরা কি করব খেয়াল করে দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে চার্টে চলে যাব। এবং আমরা এই চার্টে চলে যাব, চার্টে যাওয়ার পরে 1 নাম্বারটা তুমি বাদ দাও। দেখো এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6, 7, 8, 9 না? আর এটা 1 নাম্বার না? তারপর তো যেটা 2 নাম্বার তাকে তুমি কয় স্তরী দিবা? দ্বিস্তরী। যে 3 নাম্বার তাকে তুমি কয় স্তরী দিবা? ত্রিস্তরী। ক্লিয়ার? আমি ওইখানে আবার দেখাই যে 2 নাম্বার তাকে দিবা দ্বিস্তরী, 3 নাম্বার তাকে দিবা ত্রিস্তরী। ধরো এটা 2 নাম্বার না, তাহলে 2 নাম্বারকে কয় স্তরী দিবা? 2 নাম্বারকে দিবা তুমি হচ্ছে দ্বিস্তরী, 2 নাম্বারকে দিবা তুমি হচ্ছে দ্বিস্তরী, 3 নাম্বারকে কি দিবা? 3 নাম্বারকে তুমি দিবা হচ্ছে ত্রিস্তরী। হ্যাঁ, পরিফেরার কোনো স্তর নাই, এজন্য ওকে আমরা একস্তরী বলতে পারবো না। পরিফেরার আলাদা স্তর আছে, ওর পিকনোডার্ম থাকে, ওর পিনাকোডার্ম থাকে, বাট ওইটাকে আমরা এই এপিডার্মিস যেহেতু বলতে পারতেছি না, সো ওকে আমরা একস্তরী বলতে পারবো না। সো যেহেতু দেখো 2 নাম্বার নিডারিয়া তাহলে ও দ্বিস্তরী, 3 নাম্বার প্লাটিহেল মেন্থিস তাহলে ও ত্রিস্তরী। ক্লিয়ার? এখন চিন্তা করে দেখো তো, চতুর্থ স্তরী বলে কি কিছু হয়? হয় না। যেহেতু চতুর্থ স্তরী বলে কিছু হয় না, তাহলে নেমাটোডা সেও ত্রিস্তরী, মলাস্কা ত্রিস্তরী, সবই কিন্তু বাকিগুলা ত্রিস্তরী। সবই কেন বাকিগুলা ত্রিস্তরী? কারণ মনে রাখবা, এই উপর থেকে যত নিচের দিকে গেছে তত বেশি উন্নত হইছে, আর উপরের দিকে যত আছে তত সে অনুন্নত। এই উপরের দিকে যত আছে তত সে কি? তত সে হচ্ছে অনুন্নত। আর নিচের দিকে যত গেছে সে উন্নত হইছে। তাহলে দেখো দ্বিস্তরী, ত্রিস্তরী, এরপর তো আবার দ্বিস্তরী হতে পারে না, হয় চতুর্থ স্তরী হবে, পঞ্চম স্তরী হবে, বাট ওগুলো তো নাই, এই জন্য বাকি সব কিন্তু ত্রিস্তরী। ক্লিয়ার আমার কথা? তাহলে নিডারিয়া 2 নাম্বার সে দ্বিস্তরী, প্লাটিহেল মেন্থিস 3 নাম্বার সে ত্রিস্তরী। যেহেতু বাকিগুলা সব ওর পরে, তো বাকিগুলা সবই ত্রিস্তরী। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের সবাই অ্যান্সার দাও, যে প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী কোনটা? প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী পর্ব কোনটা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, নাকি 9 নাম্বার পর্যন্ত? যে কোনটা অ্যান্সার করতে পারো। প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী পর্ব কোনটা? ওকে, সো তাসজিদ বলছে প্লাটিহেল মেন্থিস। কি বলছে? প্লাটিহেল মেন্থিস। এক্স্যাক্টলি অ্যান্সার হবে হচ্ছে প্লাটিহেল মেন্থিস। মানে প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী কোনটা? প্লাটিহেল মেন্থিস। প্রাণী জগতের শেষ ত্রিস্তরী কোনটা? কর্ডাটা। এবং বাকিগুলো সবই কিন্তু ত্রিস্তরী। তাহলে চলো আমরা যদি চার্টে চলে যাই, 1 ভিতর 81 চার্টে, 1 ভিতর 81 চার্টে গেলে দেখবা কি প্রথমটা, দ্বিতীয়টা দ্বিস্তরী, তৃতীয়টা ত্রিস্তরী, বাকি সব কি? বাকি সবই কিন্তু ত্রিস্তরী। ক্লিয়ার? বাকি সবই হচ্ছে ত্রিস্তরী। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংগঠন মাত্রা। তাহলে বলো এরপরে আমরা যেটা পড়বো সেটা কি? এরপর আমরা পড়বো হচ্ছে সংগঠন মাত্রা। হ্যাঁ, সংগঠন মাত্রা। কি গঠন মাত্রা? সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা কি জিনিস? দেখো সংগঠনের মধ্যে গঠন আছে না? সংগঠনের মধ্যে গঠন আছে না? আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলতো গঠন, সংগঠনের মধ্যে গঠন আছে, আমাদের জীবদেহের গঠন ও কাজের একক কি? উত্তর হচ্ছে কোষ। জীবদেহের গঠন ও কাজের একক কি? কোষ। অনেকগুলা কোষ যখন একত্রিত হয় তখন তাকে আমরা কি বলবো? টিস্যু। অনেকগুলা টিস্যু যখন একত্রিত হয় তখন তাকে আমরা কি বলবো? অঙ্গ। এবং অনেকগুলা অঙ্গ যখন একত্রিত হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে তন্ত্র। তাহলে সংগঠন মাত্রা এগুলা দিয়ে কিন্তু আসবে। যেহেতু জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ, অনেকগুলা কোষ মিলে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র। আমি যদি বলি কথার কথা, ধরো 1 নাম্বার পর্ব, 2 নাম্বার পর্ব, 3 নাম্বার পর্ব, 4 নাম্বার পর্ব, তার মধ্যে কোনটা কোষ মাত্রার? 1 নাম্বারটা না? পরিফেরা না? যদি আমি বলি কোনটা টিস্যু মাত্রার, কোনটা টিস্যু মাত্রার? নিডারিয়া না? আমি যদি বলি কোনটা অঙ্গ মাত্রার, তাহলে কে?
প্লাটিহেলমিনথিস না? আমি যদি বলি কোনটা তন্ত্রমাত্রার, তাহলে কি হবে? এই নেমাটোডা না? যদিও তন্ত্রমাত্রা আলাদা বলে কিছু নাই, প্রথম তিনটাই কিন্তু আছে। এখন তোমাদের বইয়ে কিন্তু আবার দেখবা সিঙ্গেল সিঙ্গেল না দিয়ে অনেক সময় বলছে যে কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখা খুবই সহজ। দেখো, এই কোষের আগে কিন্তু কিছু নাই, তাহলে পরিফেরা কোষ মাত্রার, নো ডাউট। বাট দেখো তো, টিস্যুর আগে কিন্তু কোষ আছে না? যেহেতু টিস্যুর আগে কোষ আছে, এই কোষটাকে আমি জাস্ট এখানে লাগাই দিব, তাহলে বলো তো নিডারিয়া কি মাত্রার হবে? কোষ টিস্যু মাত্রার। খেয়াল করে দেখো তো, অঙ্গের আগে টিস্যু আছে না? আমি যদি এখানে টিস্যু লাগাই দেই, তাহলে বলো তো প্লাটিহেলমিনথিস কি মাত্রার হবে? টিস্যু অঙ্গ মাত্রার। দেখো তো, নেমাটোডায় তন্ত্রের আগে অঙ্গ আছে না? আমি যদি অঙ্গ আগে লাগাই দেই, তাহলে এটা কি মাত্রার হবে? অঙ্গতন্ত্র মাত্রার। এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট এটা মনে রাখবা, প্রথমে কোষ, কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র। যার আগে যেটা আছে তার সাথে সেটা লাগাই দিবা। কোষের আগে কিছু নাই, তাহলে পরিফেরা কোষ মাত্রার। নিডারিয়ার আগে টিস্যু, যেটা টিস্যুর আগে কোষ আছে, তাহলে নিডারিয়া কোষ টিস্যু। প্লাটিহেলমিনথিস অঙ্গ, অঙ্গের আগে টিস্যু আছে, তাহলে টিস্যু অঙ্গ। নেমাটোডা তন্ত্র, তন্ত্রের আগে অঙ্গ আছে, তাহলে সে অঙ্গতন্ত্র। তো আমি তোমাকে বললাম প্লাটিহেলমিনথিস কি মাত্রার। প্লাটিহেলমিনথিস কি 3 নম্বরে না? তা তুমি এভাবে গুনবা, কোষ, টিস্যু, অঙ্গ। 3 নম্বরে কি আছে? অঙ্গ। অঙ্গের আগে কি আছে? টিস্যু। তাহলে প্লাটিহেলমিনথিস টিস্যু অঙ্গ মাত্রার। চলো আমরা চার্টে চলে যাই। তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, এই যে, তাহলে পরিফেরা যেটা, প্রথমটা কোষ মাত্রার, পরেরটা টিস্যু মাত্রার, তারপর একটা অঙ্গ মাত্রার, তারপর একটা তন্ত্র মাত্রার। ক্লিয়ার? কিন্তু খেয়াল করে দেখো তো, টিস্যুর আগে কোষ আছে, এই জন্য নিডারিয়াকে আমরা কি লিখছি? কোষ টিস্যু। অঙ্গের আগে টিস্যু আছে, এই জন্য আমরা প্লাটিহেলমিনথিসকে কি লিখছি? টিস্যু অঙ্গ। তন্ত্রের আগে অঙ্গ আছে, এই জন্য আমরা নেমাটোডাকে কি লিখছি? অঙ্গতন্ত্র। এটা মুখস্থ করার কিছু নাই, এটা তুমি নিজেই বের করতে পারবা। খেয়াল করে দেখো, অঙ্গতন্ত্রের পরে কি তন্ত্রমন্ত্র বলে কিছু আছে? অঙ্গতন্ত্রের পরে কি তন্ত্রমন্ত্র কিছু বলে কিছু আছে? নাই। তাহলে বলতো, যেহেতু এ অঙ্গতন্ত্র এবং এরপরে আর কিছু নাই, তাহলে বাকিগুলা সব কি হবে? বাকিগুলা সবই অঙ্গতন্ত্র হবে। বাকিগুলা সব কি হবে? বাকিগুলা সবই অঙ্গতন্ত্র হবে। তাহলে আমি একটা প্রশ্ন করি, তোমার সব অ্যান্সার দাও। প্রাণী জগতের প্রথম, আমরা তো জানি প্রাণী জগতে অঙ্গতন্ত্র মাত্রা আছে 4 নাম্বার থেকে শুরু করে বাকি সব, 4 নাম্বার থেকে শুরু করে বাকি সবই অঙ্গতন্ত্র মাত্রার। আর আমি যদি প্রশ্ন করি, প্রাণী জগতের প্রথম অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী কোনটা? প্রাণী জগতের প্রথম অঙ্গতন্ত্র মাত্রার পর্ব কোনটা? কমেন্টে জানাও। প্রাণী জগতের প্রথম অঙ্গতন্ত্র মাত্রার পর্ব কোনটা? প্রাণী জগতের প্রথম অঙ্গতন্ত্র মাত্রার পর্ব কোনটা? কে সবার আগে অ্যান্সার করতে পারে? প্রাণী জগতের প্রথম অঙ্গতন্ত্র মাত্রার পর্ব কোনটা? এক্স্যাক্টলি ঠিক বলছো। অ্যান্সার হচ্ছে নেমাটোডা। দেখো, এই যে নেমাটোডা, সে প্রথম অঙ্গতন্ত্র না? তাহলে প্রাণী জগতের প্রথম অঙ্গতন্ত্র মাত্রা হচ্ছে নেমাটোডা। ক্লিয়ার? প্রথম অঙ্গতন্ত্র মাত্রা হচ্ছে নেমাটোডা। আচ্ছা, এরপর আসে সিলম। আমরা সিলমে একটু পরে যাব। আমরা সিলমে না যে এখন আমরা পড়ে আসবো পৌষ্টিক নালী। কি নালী বলো? পৌষ্টিক নালী। আমরা লিখি, দেখো, পৌষ্টিক নালী। আচ্ছা, পৌষ্টিক নালী এটা কোন কোন প্রাণীর থাকবে, কোন কোন প্রাণীর থাকবে না। হ্যাঁ, তো আমরা ধরে নিই যে পৌষ্টিক নালীর উপর আমরা দুইটা ভাগ করতে পারি। একটা হচ্ছে কারো কারো পৌষ্টিক নালী নাই, কারো কারো পৌষ্টিক নালী আছে। কারো কারো পৌষ্টিক নালী নাই, কারো কারো পৌষ্টিক নালী আছে। যার নাই তার জীবনে প্যারা না, যার পৌষ্টিক নালী নাই তার জীবনে প্যারা না। এই জন্য যার পৌষ্টিক নালী নাই তাকে আমরা বলবো প্যারাজোয়া। মনে রাখার জন্য বললাম, যার পৌষ্টিক নালী নাই তার তো অনেক প্যারা, সেজন্য ওকে আমরা বলছি প্যারাজোয়া। হ্যাঁ, জোয়া কথাটা কি থেকে আসছে? জোয়া কথাটা আসছে হচ্ছে জুও থেকে, জুওলজি, প্রাণীবিদ্যা। সো যে সকল প্রাণীদের, প্রাণী মানে জুও, সো জোয়া, জুও ওইখান থেকে আসছে। আচ্ছা, যার পৌষ্টিক নালী আছে তাকে দেখো আমরা বলি এন্টারোজোয়া। তোমরা মনে রাখবা, এই এন্টারো মানে হচ্ছে অন্তরো। বলো এন্টারো মানে কি? এন্টারো মানে হচ্ছে অন্ত্র। অন্ত্র আমরা পড়ছি না, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। সো এন্টারো মানে হচ্ছে অন্ত্র। সো অন্ত্র আমাদের কি বলতো? অন্ত্র আমাদের পৌষ্টিক তন্ত্র না, পৌষ্টিক নালী না? এই অন্ত্র কি আমাদের পৌষ্টিক নালী না? তাহলে যার পৌষ্টিক নালী থাকবে তার অবশ্যই অন্ত্র থাকবে। যার পৌষ্টিক নালী থাকবে তার অবশ্যই অন্ত্র থাকবে। তো যার পৌষ্টিক নালী আছে
সে এন্টারোজোয়া। আর যার পোস্টিক নালী নাই সে কি, সে প্যারাজোয়া। ক্লিয়ার? এখন ধরো আমি তোমাকে যদি প্রশ্ন করি, ধরো এখন কে কে আমরা ক্লাস করতেছে, ধরো আমাদের এখানে ক্লাস করতেছে এখন হচ্ছে রূপকথার রাজকন্যা। এখন আমি রূপকথার রাজকন্যাকে প্রশ্ন করলাম যে রূপকথার রাজকন্যা তুমি কি করো, ধরো এখন লেখাপড়া করতেছে, তাহলে বাংলিশে যদি টাইপ করে তাহলে লিখবে হচ্ছে ভাই আমি পড়ি। এই পড়ি মানে কিন্তু ভাই আমি পড়ি তা না, এই পড়ি মানে হচ্ছে ভাই আমি পড়ি, পড়ালেখা করি, পড়ি, তাই না? এবং খেয়াল করে দেখো ও যে পড়ালেখা করে মানে ও যে পড়ে, এটা কিন্তু একটা প্যারা। পড়ালেখা কিন্তু মোটেও আমাদের করতে ভাল লাগে না। হ্যাঁ, পড়ালেখা করে আমরা জীবনে স্পেসিফিক কিছু অর্জন করতে চাই, তাই আমরা পড়ালেখা করি। বাট পড়ালেখা কিন্তু মোটেও খুব ভালো লাগার যে বিষয় সবার ক্ষেত্রে আর কি, তা কিন্তু নয়। সো দেখো ও যে পড়ে, ও যে পড়ি, এই পড়িটাই কিন্তু একটা প্যারা। তাহলে এই পড়ি দিয়ে আমরা কি ফেরা মনে রাখতে পারি? পড়ি দিয়ে আমরা পড়ি ফেরা মনে রাখতে পারি। ক্লিয়ার? তাহলে পড়ি দিয়ে আমরা পড়ি ফেরা মনে রাখতে পারি। আর এই পড়ি ফেরা প্যারা দিয়ে আমরা প্যারাজোয়া মনে রাখতে পারি। তাহলে আমি যদি প্রশ্ন করি যে টোটাল যে 9টা প্রধান পর্ব আছে, এই 9টা প্রধান পর্বের মধ্যে কার পোস্টিক নালী নাই, তার মানে কারটা প্যারাজোয়া, যেখানে পড়ি আছে, পড়ি এটাই প্যারা। চলো আমরা চারটে চলে যাই। কোনটা প্যারাজোয়া? এই দেখো এর মধ্যে আছে পড়ি, পড়ি এটাই কি একটা প্যারা। তাহলে বাকি সব কি? বাকি সব এন্টারোজোয়া। মুখস্থ করার কিচ্ছু নাই, একমাত্র পড়ি ফেরা প্যারাজোয়া, বাকি সবই দেখো কি, বাকি সবই এন্টারোজোয়া। তাহলে কি আমি মুখস্থ করবো না? কিভাবে মনে রাখছি? দেখো পড়ি ফেরা, পড়ি ফেরার মধ্যে পড়ি আছে, পড়ি ফেরার মধ্যে কি আছে, পড়ি ফেরার মধ্যে দেখো, পড়ি ফেরার মধ্যে দেখো পড়ি আছে, সেই পড়ি এটা একটা প্যারা। আর বাকি সব কি? বাকি সব এন্টারোজোয়া। তাহলে আমি প্রশ্ন করবো, সব অ্যান্সার দিবা। প্রাণী জগতের একমাত্র প্যারাজোয়া কোনটা? তো তাসজিদ আল সাদাইন বলেছে যে জি ভাইয়া, প্রাণী জগতের একমাত্র হচ্ছে পরিফেরা। এই যে একমাত্র প্যারাজোয়া হচ্ছে পরিফেরা। তাহলে বাকি সব কোনটা? বাকি সব এন্টারোজোয়া। বাকি সব কি জোয়া? বাকি সব হচ্ছে এন্টারোজোয়া। বাকি সব কি জোয়া? বাকি সব হচ্ছে এন্টারোজোয়া। ওকে, নেক্সট দেখো নটোকর্ড। নেক্সট আমরা কি বলবো? নটোকর্ড। এই দেখো এই যে নটোকর্ড, এর নামের মধ্যেই আছে না কর্ড। এখানে চলে যায় দেখো তো, এর নামের মধ্যে আছে না কর্ড, কর্ড, নটোকর্ড, ওর নামের মধ্যে আছে না কর্ড। আর তোমরা মনে রাখবা, জীববিজ্ঞানে যদি কোনো শব্দের শেষে তুমি আটা দেখো, আটা বা এট দেখো, এই আটা বা এট মানে হচ্ছে আছে, এই আটা বা এট মানে হচ্ছে আছে। তাহলে যার নটোকর্ড আছে, কর্ড, তাহলে সে কর্ড প্লাস আটা, কর্ড আটা, আটা বা এট মানে আছে। তাহলে যার নটোকর্ড আছে, কর্ড আটা, কর্ড আটা। তো দেখো একমাত্র কর্ডাটা পর্বেই কিন্তু এই নটোকর্ডটা থাকে। ক্লিয়ার? তাহলে দেখো আবার আমি বলে দেই, নটোকর্ড লাস্টের শব্দ হচ্ছে কর্ড, আর এড বা আটা মানে হচ্ছে আছে। তাহলে যার কর্ড আছে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কর্ডাটা। তাহলে কার নটোকর্ড আছে? কর্ডাটা নটোকর্ড আছে। তাহলে দেখো একমাত্র কর্ডাটা যে পর্বটা রয়েছে প্রধান পর্ব, তার নটোকর্ড আছে। বাকি দেখো কারোর কিন্তু নটোকর্ড নাই, বাকি কারোর দেখো নটোকর্ড নাই। ক্লিয়ার? তো এখন আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে প্রতিসাম্যতা। কি সাম্যতা বলো? প্রতিসাম্যতা। তো প্রতিসাম্যতা কিন্তু আমরা ডিটেলসে প্রতিসাম্যতা টপিকে পড়বো। আপাতত জাস্ট এই পর্বগুলো মনে রাখার জন্য যেটুকু শেখানোর আমি শিখিয়ে দিচ্ছি। প্রতিসাম্যতা কি জিনিস? ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি। প্রতিসাম্যতা কি জিনিস? ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে পারবা। ধরো একটা শেপ নেই, ওকে, ধরো আমি এই যে একটা বৃত্ত নিলাম, দেখছি না বৃত্ত? তোমরা সবাই কিন্তু জানো এই বৃত্তর একটা কেন্দ্র আছে, কেন্দ্র আছে না? তুমি যদি কেন্দ্রের মধ্যে দিয়ে যে কোনো দিক দিয়ে দাগ দাও, যদি সঠিকভাবে দাও আর কি, আমি তো তাড়াতাড়ি আন্দাজে দিয়ে দিলাম, তাহলে দেখবা এই সাইডে আর এই সাইডে হুবহু সমান দুইটা অংশ পাওয়া যাচ্ছে, একই রকম, হুবহু একই রকম। আবার ধরো আমি যদি এটা না নিয়ে আমরা একটা ধরো বর্গ নিলাম, কি নাম বলো? বর্গ। একটা বর্গ নিছি, সেই বর্গকেও যদি তুমি এই দিক দিয়ে কাটো, দেখবা এই সাইডে আর এই সাইডে হুবহু হুবহু সেম তুমি দুটো অংশ পাবা। আবার যদি আমি এই দিক দিয়ে কাটতাম, তাহলে এই দিকে আর এই দিকে তুমি হুবহু সেম দুটো অংশ পাবা। তো যে সকল প্রাণীদের কোনো অঙ্গসমূহকে যদি আমরা বিভক্ত করি,
ফলে দুইটা অঙ্গ তুমি পাও বা দুইয়ের অধিক অঙ্গ তুমি পাও একই বা সদৃশ, তখন সেই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলবো হচ্ছে প্রতিসাম্যতা। সেই ধরনের বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? সেই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলবো হচ্ছে প্রতিসাম্যতা। এবং যে সকল প্রাণীদের মধ্যে প্রতিসাম্যতা দেখা যাবে ওই সকল প্রাণীদেরকে আমরা বলবো প্রতিসম প্রাণী। তাহলে বলো, যে সকল প্রাণীদের মধ্যে এই প্রতিসাম্যতা দেখা যাবে সেই সকল প্রাণীদেরকে আমরা বলবো প্রতিসম প্রাণী। আর যাদের মধ্যে এই প্রতিসাম্যতা দেখা যাবে না তাদেরকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসাম্যতা। তাদেরকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসাম্যতা। এবং সেই সকল প্রাণীকে আমরা বলবো হচ্ছে অপ্রতিসম প্রাণী। অপ্রতিসম প্রাণী। ওকে, সো কনসেপ্ট ক্লিয়ার। যাদের প্রতিসাম্যতা দেখা যাবে তাদেরকে বলবো হচ্ছে প্রতিসাম্যতা, ওই প্রাণীদেরকে বলবো প্রতিসম প্রাণী। আর যাদের দেখা যাবে না ওটা হচ্ছে অপ্রতিসাম্যতা বা অপ্রতিসম প্রাণী। মানে এই প্রতিসাম্যতা বিভিন্ন প্রকার হয়। গোলীয় প্রতিসাম্যতা হয়, অরীয় প্রতিসাম্যতা হয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা হয়, দ্বিঅরীয় প্রতিসাম্যতা হয়। হ্যাঁ, বিভিন্ন রকম প্রতিসাম্যতা কিন্তু হয়। বিভিন্ন রকম প্রতিসাম্যতা কিন্তু হয়। সো আমরা সেই প্রতিসাম্যতাগুলো আসলে মনে রাখার চেষ্টা করবো। তোমরা এইভাবে মনে রাখবা, তোমরা এইভাবে মনে রাখবা। দেখি কে কে জয়েন করছে। ইপু জয়েন করছে যে বায়োলজিতে আছে যত ভয়, রিয়াজ করবে সব জয়। থ্যাংক ইউ ইপু ভাইয়া। রিয়ামিন হোসাইন বলছে স্যার সুন্দর লাগছে আপনাকে। সুন্দর লাগতেছে আপনি, থ্যাংক ইউ সো মাচ। এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আমি খুবই কিন্তু পুলকিত বোধ করলাম। ধন্যবাদ ভাইয়া তোমাকে। আচ্ছা, যেখানে ছিলাম খেয়াল করো। সো আমরা একটু চার্টে চলে যাই, দেরি না করে আমরা কোথায় চলে যাই? চার্টে। এই যে দেখো, তোমরা মনে রাখবা, তোমরা তো অলরেডি এটা পড়ানো তোমাদেরকে শিখাইছি, পরনি পালাওনি মলায়নে আর একাই করো। তো তুমি এত ভালোভাবেই জানো যে 1 নাম্বার পর্ব কি, 2 নাম্বার পর্ব কি, 3 নাম্বার পর্ব কি, সবগুলো পর্বের নাম তুমি জানো। পরনি পালাওনি মলায়নে আর একাই করো দিয়ে। তো এখন তুমি মনে রাখবা অরীয় দি 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 সব দি, শুধু 5 নাম্বার আর 8 নাম্বার এই দুইটা হচ্ছে ব্যতিক্রম। আমরা এভাবে মনে রাখবো অরীয় দি 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 5 8 ব্যতিক্রম। একবার বলো তো আমার সাথে, অরীয় দি 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 5 8 ব্যতিক্রম। তার মানে দেখো, প্রথমটা মানে এদের কোনো প্রতিসাম্যতা দেখা যায় না, এরা অপ্রতিসাম্যতা দেখা যায়। 2 নাম্বারটা অরীয়, তাহলে সে অরীয় প্রতিসাম্যতা দেখায়। বাকি সবগুলো দিতে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায়। আমরা লিখে দিচ্ছি, বাকি সবগুলো দিয়ে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখায়। শুধুমাত্র 5 নাম্বারটা অর্থাৎ মলাস্কা এবং 8 নাম্বারটা অর্থাৎ একাইনোডার্মাটা এরা ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? যখন আমি 5 নাম্বার 8 নাম্বার পড়াবো তখন তুমি বুঝতে পারবা। ওরাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতাদের মধ্যে আছে, বা ঝামেলা আছে, ঝামেলাটা আমরা পরে পড়বো। তাহলে আমরা এভাবে মনে রাখবো, অরীয় দি 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 দি, মানে প্রথমটা অপ্রতিসাম্য, পরেরটা অরীয় প্রতিসাম্য, বাকি সবই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, শুধু 5 নাম্বার আর 8 নাম্বারটা ব্যতিক্রম। ওকে, তাহলে অরীয় সব দি 5 8 ব্যতিক্রম। তাহলে আমরা যদি প্রতিসাম্যতা মনে রাখতে যাই, মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা মনে রাখবো অরীয় সবগুলা দি শুধু 5 8 ব্যতিক্রম। ক্লিয়ার? অরীয় সব দি শুধু 5 8 ব্যতিক্রম। এবার সে খণ্ডকায়ন। তো খণ্ডকায়ন মানে হচ্ছে যে সকল প্রাণীর দেহকে আমরা বিভিন্ন খণ্ডকে ভাগ করতে পারবো। যে সকল প্রাণীর দেহকে আমরা বিভিন্ন খণ্ডকে ভাগ করতে পারবো, যাদেরকে খণ্ডকে ভাগ করতে আমরা পারবো তারা হচ্ছে খণ্ডকায়ন দেখা যাবে। আর যাদেরকে আমরা খণ্ডকে ভাগ করতে পারবো না তাদেরকে আমরা বলবো অখণ্ডকায়ন। তাহলে খেয়াল করে দেখো তো, 1 2 3 4 5, মুখস্থ করার কোনো দরকারই নাই। প্রথম পাঁচটাই তাদের খণ্ডকায়ন দেখা যায় না। মানে কি? মানে হচ্ছে অখণ্ডকায়ন। আমরা লিখে দিই তোমাদেরকে, দেখো। সো খণ্ডকায়ন, ওকে, যার দেখা যাবে, ধরো আমি কথার কথা তোমাদেরকে দিলাম, ধরো এটা একটা প্রাণীর একটা দেহ আমি বোঝাচ্ছি। এই একটা খণ্ড, 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 প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ড। প্রত্যেকটা খণ্ড অনেকটা সেম লাগতেছে না? একই রকম। তাহলে এদেরকে আমরা বলবো সমখণ্ডকায়ন। কি খণ্ডকায়ন? সমখণ্ডকায়ন। ধরো সেম টাইমের যদি একটা জিনিস থাকতো, একটা এরকম বড়, একটা ছোট, একটা বড় ছোট, তাহলে এইটা কি খণ্ডকায়ন হতো? অসম খণ্ডকায়ন। অসম খণ্ডকায়ন মানে যা সমান খণ্ডে ভাগ করা যায় না। তাহলে এর কি খণ্ডকায়ন? এর হচ্ছে অসম খণ্ডকায়ন। ক্লিয়ার? এর হচ্ছে অসম খণ্ডকায়ন। এখন তুমি দেখো, তাহলে যার সমান খণ্ডে ভাগ করা গেল আমি তাকে বললাম সমখণ্ডকায়ন, যার অসম খণ্ডে ভাগ করা গেল তারপরেও গেল
সে অসম খণ্ডকায়ন। আর যার কোনো খণ্ডে ভাগ করা যাবে না তাকে আমি বলবো হচ্ছে অখণ্ডকায়ন। যাকে কোনো খণ্ডে ভাগ করা যাবে না তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অখণ্ডকায়ন। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, আমরা যতগুলা পড়লাম তার মধ্যে প্রথম যে পাঁচটা, সে পাঁচটাই মানে কি? অখণ্ডকায়ন। অর্থাৎ প্রথম পাঁচটা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, এদেরকে কোনো খণ্ডকে ভাগ করা যায় না, এদের অখণ্ডকায়ন। ক্লিয়ার? এরপর তুমি খেয়াল করে দেখো, এই যে 7 নাম্বার আর 9 নাম্বার, 7 নাম্বার আর 9 নাম্বার, এরা কি 7 আর 9 না? কোনটা? আচ্ছা, 6 নাম্বার আর 9 নাম্বার। হ্যাঁ, 6 নাম্বার আর 9 নাম্বার না তো? কি বললাম আমি? 7 নাম্বার আর 9 নাম্বার, ঠিকই বলছিলাম। দেখো, এই 7 নাম্বার আর 9 নাম্বার হচ্ছে অসম খণ্ডকায়ন। 7 নাম্বার আর 9 নাম্বার কি? অসম খণ্ডকায়ন। তাহলে আমি আবারও বলি, প্রথম পাঁচটা অখণ্ডকায়ন, 7 নাম্বার আর 9 নাম্বার হচ্ছে অসম খণ্ডকায়ন। তাহলে 6 নাম্বার কি? 6 নাম্বার সমখণ্ডকায়ন। আবার একাইনোডার্মাটা যেটা, সেটা আবার অখণ্ডকায়ন। তাহলে অখণ্ডকায়ন কয়টা? মোট 6টা। তাহলে খণ্ডকে ভাগ করা যায় না, অর্থাৎ অখণ্ডকায়ন মোট কয়টা? 6টা। প্রথম পাঁচটা 8 নাম্বারটা, আমি এখানে একটু লিখে দিই, তোমাদের একটু সুবিধা হবে। দেখো, আমি যদি বলি অখণ্ডকায়ন কারা, তাহলে বলে দিলাম প্রথম পাঁচটা 1 2 3 4 5 আর 8 নাম্বারটা, এরা হচ্ছে অখণ্ডকায়ন। ক্লিয়ার? আচ্ছা, 7 নাম্বার আর 9 নাম্বার এরা হচ্ছে অসম খণ্ডকায়ন। আর বাকি থাকলো কয় নাম্বার? 6 নাম্বার, এরা হচ্ছে সমখণ্ডকায়ন। তাহলে 6 নাম্বার সমখণ্ডকায়ন, 7 আর 9 অসম খণ্ডকায়ন, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে অখণ্ডকায়ন। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা খণ্ডকায়ন টপিকটা বুঝতে পারছো। এবং লাস্ট দেখো, আবরণ। মনে রাখবা, আবরণ আসলে কাদের থাকে? আবরণ কি উন্নতদের থাকে নাকি অনুন্নতদের থাকে? উত্তর হচ্ছে আবরণ উন্নত প্রাণীদের থাকে, অনুন্নতদের থাকে না। তোমরা যদি খেয়াল করে দেখো, তোরা পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা সবগুলোর মধ্যে উন্নত হওয়া শুরু করছে কিন্তু দেখো এই প্লাটিহেলমিনথিস থেকে। কেন? কারণ এরাই কিন্তু প্রথম 3 স্তরী, এর আগের দুইটা কিন্তু উন্নত না। আবার এর একদম শেষের যে দুইটা, অর্থাৎ একাইনোডার্মাটা আর করডাটা, এটা কিন্তু অতিরিক্ত উন্নত। তো আমরা মাঝখানের যেগুলো আছে সেগুলোকে এই আবরণ দিয়ে আমরা মাপবো। তাহলে আমরা আবরণটা কিভাবে শিখবো? খেয়াল করো, 2 ধরনের আবরণ আমরা এখন শিখবো। একটা আবরণ হচ্ছে কিউটিকলের আবরণ, আর একটা হচ্ছে কাইটিনের আবরণ। তো আমরা 9টা পর্বের নাম লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা পর্বের নাম পরপর মনে রাখা তোমাদেরকে আমি টেকনিক শিখেছি। পরনি, পালাউনি, মলায়নে আর একাই করো। সো পরিফেরা, নিডারিয়া যেভাবে, বাসায় একটু প্র্যাকটিস করে নিবা। তো মনে রাখবা, আবরণ প্রথম দুইটার একদমই থাকবে না, লাস্টের দুইটার একটু উন্নত আবরণ থাকবে, অর্থাৎ কিউটিকল কাইটিনের আবরণ থাকবে না। সো আবরণ মাঝখান দিয়ে থাকবে 3 4 5 6 আর 7। মনে রাখবা কি হবে? 3 4 5 6 আর 7, এদেরই কিউটিকল আর কাইটিনের আবরণ থাকবে। মনে রাখার টেকনিক হচ্ছে, ধরো তুমি তোমার চাচিদের বাসায় থাকো, অর্থাৎ কাকিদের বাসায় থাকো। তো কাকি তোমাকে সকালবেলায় বাজার করতে পাঠালো, তুমি বললা কাকিকে কি কি আনবো? কাকিকে কি প্রশ্ন করলা? কি কি কিনবো বাজার থেকে? কি কি কিনবো? এই বাজার থেকে কি কি কিনবা, এটা কাকে প্রশ্ন করলা? এই প্রশ্নটা করলা কাকিকে। তাহলে বাজার থেকে কি কি কিনবা, এটা কাকে প্রশ্ন করলা? এই প্রশ্নটা করলা হচ্ছে কাকিকে। তাহলে কি কি কাকি, মনে রাখার টেকনিক কি কি কাকি। শোনার পরে তোমার মেজাজ খারাপ হয়ে গেল, তুমি চিল্লায় উঠলা। কি বলে চিল্লায় উঠলা? কা বলে। কাক যেমন চিল্লাইলে কা কা করে, তুমি মানুষ, তুমি শুধু একবার কা কা না করে শুধু কা বলে চিল্লায় উঠবা। তাহলে প্রশ্নটা কি দেখো, 3 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত আমরা জানি কিউটিকল আর কাইটিনের আবরণ থাকে। তো 3 নাম্বার থেকে আমি বলবো কি কি কাকি কা, কি কি কাকি কা। বলো বলো বলো, কি কি কাকি কা। তাহলে বলো তো 3 নাম্বার, অর্থাৎ প্লাটিহেলমিনথিসের আবরণের নাম কি? কি দিয়ে? কিউটিকল। আর কি দিয়ে? কি কল? কি দিয়ে? কিউটিকল। 4 নাম্বারটার আবরণের নাম কি? কি দিয়ে? সেম, কিউটিকল। 5 নাম্বারটা দেখো তো, কা দিয়ে, ওর আবরণের নাম কি হবে? কাইটিন। 6 নাম্বারটা দেখো আবার কি দিয়ে, তাহলে ওর আবরণের নাম কি হবে? কিউটিকল। 7 নাম্বারটা দেখো আবার কা দিয়ে, কি হবে? কাইটিন। তাহলে কার কার কিউটিকলের আবরণ থাকে, কার কার কাইটিনের আবরণ থাকে, এটা তোমরা মোটেও মুখস্থ করবা না, তোমরা সহজে মনে রাখবা কি কি কাকি কা। কিভাবে মনে রাখবা? কি কি
কাকি কা, শেষ। তাহলে আমরা চার্টে দেখো, চার্টে চলে আসি। 3 নম্বর পর্ব থেকে শুরু হয়েছে, এই যে কি কি কাকি কা। এখন আমরা এই সিলমটা শেষ করে দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। যদিও সিলম নিয়ে ডিটেলস লেখাপড়া আছে, বাট একদম ডিটেলস লেখাপড়া আমরা এখন যাচ্ছি না, যতটুকু না বললেই নয় ততটুকুই বলি। তো আমরা যদি লিখি সিলম, এই সিলম কথাটা যে সিল থেকে আসছে, সিওইএল, সিল, এই সিল মানে হচ্ছে গহব্বর। সিল মানে কি বলো? গহব্বর। তো সিলম 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাসিলোমেট, আমি ইংলিশে লিখি, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। আচ্ছা, একটা হচ্ছে অ্যাসিলোমেট, 2 নাম্বারটা হচ্ছে সিউডোসিলোমেট। 2 নাম্বারটা কি বলো? সিউডোসিলোমেট। আর 3 নাম্বারটা হচ্ছে ইউসিলোমেট, ইউসিলোমেট। তোমাদেরকে আমি সিলম টপিকটা ডিটেলসে পড়াবো, এতটুকু জেনে রাখো যে এ মানে হচ্ছে না বা নাই, তাহলে অ্যাসিলোমেট মানে কি? তা সিলম নাই। ক্লিয়ার? এ বা এন মানে যে না বা নাই, তোমরা অনেক জায়গায় শুনছো। বায়োটিক মানে যা জীবন আছে, তাহলে বলতো অ্যাবায়োটিক মানে কি? অ্যাবায়োটিক মানে যা জীবন নাই। ক্লিয়ার? তাহলে অ্যাসিলোমেট মানে সিলম নাই। তোমরা সবাই কিন্তু 9, 10-এও পড়ছো, ইন্টারে উঠে পড়ছো প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলকে তোমরা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত বা সুকেন্দ্রিক বলছো না? তাহলে ইউ মানে হচ্ছে প্রকৃত, ইউ মানে কি বলো? প্রকৃত। তাহলে বলতো যে ইউসিলোমেট তার প্রকৃত সিলম, ইউসিলোমেটের প্রকৃত সিলম কি আছে? তাহলে অ্যাসিলোমেটের সিলম নাই, ইউসিলোমেটের, ইউ মানে যেহেতু গুড বা ভালো, তাহলে ইউসিলোমেটের প্রকৃত সিলম আছে। আর এই যে দেখো সিউডো, এই সিউডো মানে হচ্ছে ফলস। সিউডো মানে কি? ফলস, মানে ভুল বা ভ্রান্ত। তার মানে হচ্ছে ওর আসলে সিলম নাই, বাট দেখে মনে হবে অনেক ক্ষেত্রে আছে। তাহলে দেখো, খেয়াল করো, অ্যাসিলোমেটের সিলম নাই, সিউডো মানে ভুল বা ভ্রান্ত সিলম, মানে আসলে ওর নাই বাট দেখে মনে হয় আছে। ইউসিলোমেট, ইউ মানে গুড বা প্রকৃত, তাহলে ওর প্রকৃত সিলম আছে। তাহলে সিলম কয় প্রকার? 3 প্রকার, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। সো এর উদাহরণগুলো মনে রাখার টেকনিক শিখাই দেই। তোমরা একমাত্র নেমাটোডা মনে রাখবে, একমাত্র নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট, একমাত্র নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট। তাহলে বলো, প্রাণী জগতের একমাত্র ভ্রান্ত সিলমযুক্ত পর্ব কোনটা? অ্যান্সার হচ্ছে নেমাটোডা। প্রাণী জগতের একমাত্র ভুল বা ভ্রান্ত সিলমযুক্ত পর্ব কোনটা? অ্যান্সার হচ্ছে নেমাটোডা। ক্লিয়ার? তাহলে নেমাটোডার কি ধরনের সিলম আছে? ভুল বা ভ্রান্ত সিলম আছে। তাহলে আমরা কিন্তু সবাই জানি যে এই দেখো, খেয়াল করে দেখো, এই সিউডোসিলোমের যদি হয় নেমাটোডা, নেমাটোডা, তাহলে ওর আগে যেগুলো আছে দেখো সবগুলা কি? সবগুলো অ্যাসিলোমেট না? ওর পরে যেগুলো আছে সবগুলা কি? ইউসিলোমেট। তাহলে আমরা মুখস্থ করব না, আমরা টেকনিকটা জানি। পরৌনি, পালাউনি, মলায়নে আর একাই করো, পরিফেরা থেকে একানোডার্মাটা, কর্ডাটা পর্যন্ত সবগুলা পর্ব আমরা জানি। আমরা শুধু মনে রাখবো 4 নাম্বারটা হচ্ছে সিউডোসিলোমেট, তাহলে 1 থেকে 3 উপরের গুলা অ্যাসিলোমেট, বাকি সবগুলা নিচের গুলা ইউসিলোমেট। ক্লিয়ার? খুবই ইজি। তাহলে আমরা মনে রাখবো যে 1 থেকে 3 অ্যাসিলোমেট, শুধু 4 নাম্বারটা সিউডোসিলোমেট, বাকি সব হচ্ছে ইউসিলোমেট। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে 1-এর ভিতর 81 কেন? তুমি যদি শুধুমাত্র এই পরনি, পালাউনি, মলায়নে আর একাই করো, অর্থাৎ এই 9টা পর্বের নাম পরপর মনে রাখতে পারো, তোমার জন্য এই 4টা দুধ ভাত। কেন দুধ ভাত একটু বলে দিই, আমার সাথে একবার দেখো, বলে দিই তোমাকে। পরনি, পালাউনি, মলায়নে আর একাই করো, তার মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিন্টিস থেকে কর্ডাটা পর্যন্ত স্তর, দ্বিতীয়টা দ্বিস্তরী, বাকি সব ত্রিস্তরী। তাই দেখো, পরনি, পালাউনি, মলায়নে আর একাই করো, দ্বিতীয়টা দ্বিস্তরী, বাকি সব ত্রিস্তরী। কোষ, টিস্যু, অঙ্গতন্ত্র, শেষ। 4 নাম্বারটা সিউডোসিলোমেট, উপরে সব অ্যাসিলোমেট, বাকিগুলো ইউসিলোমেট, শেষ। পড়ি, এটা একটা প্যারা, তাহলে এটা প্যারাজোয়া, বাকি সব এন্টারোজোয়া, শেষ। নটোকর্ড, কর্ড মানে কর্ডাটা, তাহলে কর্ডাটার আছে, বাকি কারণ নাই, শেষ। প্রতিসাম্যতা, অরিয়, দিদি দিদি দি, 5-8 ব্যতিক্রম। প্রথমটা প্রতিসাম্য, দ্বিতীয়টা অরিয়, বাকি সবই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, 5-8 ব্যতিক্রম। খণ্ডকায়ন, 1 থেকে 5-এর নাই, অখণ্ডকায়ন। এবং একমাত্র কোনটা এর মধ্যে আবার কোনটা দেখো, 8 নাম্বারটা মানে অখণ্ডকায়ন। তাহলে 1 থেকে 5-এর নাই, 8 নাম্বারটা নাই, তাহলে 1 থেকে 5 আর 8 অখণ্ডকায়ন। 7 আর 9 খণ্ডকায়ন আছে, বাট সে অসম খণ্ডকায়ন। আর একমাত্র 6 নাম্বারটা সমখণ্ডকায়ন। আবরণ 3 নাম্বার থেকে শুরু করে কি কি কাকি কা, আবরণ 3 নাম্বার থেকে শুরু করে কি কি কাকি কা। তাহলে খেয়াল করে দেখো তো, পুরা এই চার্টটা পড়তে তোমার কি কোনো কষ্ট হইলো? কোনো কষ্ট হলো না। আমি একবার বলে দিই, পরনি, পালাউনি, মলায় একাই করো, 2 নাম্বার দ্বিস্তরী, বাকি সব ত্রিস্তরী, কোষ, টিস্যু, অঙ্গতন্ত্র।
4 নাম্বারটা সিউডোসিলোমেট, বাকি সব অ্যাসিলোমেট, নিচের গুলো ইউসিলোমেট। প্রথমটা পড়ি, এটা একটা প্যারা, বাকি সব এন্টারোজোয়া। কর্ডাটা কর্ড আছে, তাহলে ওটা কর্ডাটার আছে, বাকি কারণ নাই। প্রতিসাম্যতা অরিয় দিদি দিদি দিদি, 5 8 ব্যতিক্রম। খণ্ডকায়ন 1 থেকে 5 এর নাই, 8 এর নাই, 4 অখণ্ডকায়ন। 6 নম্বর সম, 7 9 অসম। আর ওটা কি কি কাকিকা। তো কেউ যদি এটা মনে রাখতে পারে, অর্থাৎ কেউ যদি তোমার এই করণী পালাউনি মলায়নের একাই করো দিয়ে জাস্ট 9টা পর্বের নাম পর মনে রাখতে পারে, সে 81টা এমসিকিউ পানির মতো সহজভাবে মনে রাখতে পারবে। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা সুন্দর করে বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাদেরকে ইনবক্সে জানাইতে পারো, আমরা ইনশাল্লাহ সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে তোমাদের আবার দেখা হবে পরবর্তী যে ক্লাস, অর্থাৎ রবিবারে, মঙ্গলবারে। তো আমাদের কিন্তু এই ক্লাসগুলো চলবে রবি মঙ্গল বৃহস্পতিবার। আমি একটু দেখা দিচ্ছি তোমাদেরকে। আমাদের কিন্তু এই ক্লাসগুলো চলবে রবি মঙ্গল বৃহস্পতিবার প্রতি, এবং এই কোর্সে তোমরা যারা যারা এনরোল করবা তারা কিন্তু 24টা অধ্যায়ের উপর, একদম 24টা অধ্যায়ের উপর তোমরা ডিটেল ক্লাস পাবা। আমি তো দাগাই দিয়ে দেখাই দিই, একদম 24টা অধ্যায়ের উপর ডিটেল ক্লাস পাবা, এবং সেটা লাইভ ক্লাস। সো ধরো জীবনে কখনো তুমি কোনোদিনও বায়োলজি কারো কাছে পড়ো নাই, তুমি ফার্স্ট ইয়ারে হিউজ গ্যাপ দিয়েছো, তারপরেও এই কোর্সে যারা ভর্তি হবা তারা 24টা অধ্যায়ের উপর ডিটেলড একদম বায়োলজি লাইভ ক্লাস পেয়ে যাবা। যে তুমি লাইভ ক্লাসটা করতে পারবা না, সেটা রেকর্ডেড দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে। তো দেখো, ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে, তুমি রেকর্ডেড ক্লাসটাও দেখে নিতে পারবা। ক্লাস হবে ফেসবুক লাইভে, প্রাইভেট গ্রুপে। আর আমরা প্রথম 3টা ক্লাস, অর্থাৎ আজকে রবি মঙ্গল এবং বৃহস্পতিবারের ক্লাস আমরা ফ্রি করে দিয়েছি, এবং প্রতিটা অধ্যায় শেষে আমরা 100 মার্কের এমসিকিউ পরীক্ষা নিব। আরেকটা জিনিস হচ্ছে, প্রতি সপ্তাহে একদিন একটা কিউএনএ সেশন থাকবে, যেখানে তুমি সরাসরি জুম সেশনের মাধ্যমে পুরা সপ্তাহের যত প্রবলেম আছে আমার সাথে কথা বলে তুমি সলভ আউট করতে পারবা। সো এই টোটাল কোর্সটা আমরা ফি নির্ধারণ করছি মাত্র 2000 টাকা। তো যারা যারা এই কোর্সটা করতে চাও প্রত্যেকে ইনবক্সে ভর্তি হওয়ার জন্য বলতে পারো, আমাদের প্রতিজ্ঞা www.protigga.com এ যেও এনরোল করতে পারো। তুমি খেয়াল করে দেখো, জাস্ট 4টা অধ্যায় মিলে কিন্তু এক একটা সাইকেল হয়, এবং প্রতিটা সাইকেলের মূল্য হয় মাত্র 2000 টাকা। চিন্তা করা যায়, টোটাল 6টা সাইকেলে তোমার 6 গুণ 2000, তাহলে হিসাব করে দেখো 12,000 টাকা দিয়ে তোমার 6টা সাইকেল করতে হয়। তারপরেও ফার্স্ট ইয়ারে তোমরা অনেকেই সেই গ্যাপটা করে ফেলছো। সো মাত্র 2000 টাকায় তুমি এই পুরা টোটাল 6টা সাইকেল, অর্থাৎ 24টা অধ্যায়ের উপর ডিটেল ক্লাস কিন্তু ইনশাল্লাহ পাবা। সো ইনশাল্লাহ যারা যারা ভর্তি হইছো এবং সামনে ভর্তি হবা, তারা এই পুরা কোর্স শেষে তোমার বায়োলজি এইচএসসিতে তুমি A+ না, আমি বলবো 90+ মার্ক নরমালি পাবা ইনশাল্লাহ। আমাদের টার্গেট 100তে 100 পাওয়া। সাথে সাথে তোমার মেডিকেল এবং ঢাকা ইউনিভার্সিটি যাদের টার্গেট, তাদের এই ইন্টারে পড়ার মাধ্যমে কিন্তু ওইখানকার প্রিপারেশনটাও সম্পূর্ণ করে ফেলবো ইনশাল্লাহ আমরা ইন্টারমিডিয়েটেই। তো যারা যারা ভর্তি হতে চাও প্রত্যেকে আমাদের www.protigga.com সেখান দিয়ে এনরোল করে ফেলো, বা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। আবার আমাদের যেখানে আমরা লাইভ নিচ্ছি মোমেন তাজওয়ার মমিত ভাইকেও তোমরা ইনবক্স করতে পারো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে মঙ্গলবার রাতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।